গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি থার্মোডাইনামিক্স এই অধ্যায়ে পঞ্চম ক্লাস করব। আজকে এটা প্রথমে পড়াবো, তোমাদের বোর্ডে লিখেছি দেখো। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেয়ার আর টু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দুটো সমতুল্য বিবৃতি আছে। নাম্বার ওয়ান স্টেটমেন্ট হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস বলছেন যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের দ্বারা তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করা যায় না। ওকে, তাই প্রথমে ক্লসিয়াস স্টেটমেন্টটা লিখছি। ক্লসিয়াসের বিবৃতি, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় স্থানান্তরিত করতে পারে না। কেন? অর্থাৎ তাপকে তাপ কখনো শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। তাপ নিচে থেকে নিম্ন উষ্ণতা ধরো শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। ওকে, এই স্টেটমেন্টটা, এই বিবৃতিটি, এটি রেফ্রিজারেটর এবং আইস প্ল্যান্ট এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কেমন? আর নাম্বার টু স্টেটমেন্ট হচ্ছে দুজন বিজ্ঞানী, লর্ড কেলভিন আর ম্যাক্স প্ল্যাঙ্ক, সেটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্ক বিবৃতি। স্টেটমেন্টটা কি? কেলভিন প্ল্যাঙ্ক বলছেন যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি 100% কার্যে রূপান্তরিত করতে পারে না। কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে। ওকে, এই বিবৃতিটি, এটি তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। এটি হিট ইঞ্জিন এর ক্ষেত্রে প্রযোজ্য। কেমন? এটাই ছিল তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই সূত্রের লিমিটেশন, সীমাবদ্ধতা হচ্ছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে এই সূত্রটি কেবলমাত্র আবর্ত পদ্ধতি, সাইক্লিক প্রসেস, আমি একটু পরে বলছি। এই সূত্রটি কেবলমাত্র আবর্ত পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে কেবলমাত্র সাইক্লিক প্রসেস, আবর্ত পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। নাও we have to discuss cyclic process. What is cyclic process? সাইক্লিক প্রসেস হচ্ছে আবর্ত প্রক্রিয়া, আবর্ত পদ্ধতি, সাইক্লিক প্রসেস।
সাইক্লিক প্রসেস কি না, এটি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে এক বা একাধিক পদ্ধতির শেষে কোনো বস্তু তার ইনিশিয়াল স্টেট অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই ফিরে আসে, তাহলে তাকে বলছে সাইক্লিক প্রসেস। ডেফিনেশনটা বলছি, এক বা একাধিক পদ্ধতির শেষে কোনো বস্তু যদি তার প্রাথমিক অবস্থায় মানে ইনিশিয়াল স্টেট প্রাথমিক অবস্থাতেই ফিরে আসে, তাহলে তাকে আবর্ত পদ্ধতি বলে, সাইক্লিক প্রসেস। আমরা এখন এই আবর্ত পদ্ধতির ক্ষেত্রে কৃতকার্য বের করব। সাইক্লিক প্রসেস মানে ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস। আবর্ত পদ্ধতির ক্ষেত্রে কৃতকার্য। ধরা যাক একটি গ্যাসের পিভি গ্রাফ হচ্ছে এরকম, ভলিউম, প্রেসার। ধরুন তার ইনিশিয়াল স্টেট এ, গ্যাসটি প্রসারিত হয়ে বিতে এলো, এই পথে এসছে, ধরো এ সি বি পথে এসছে, আবার সংকুচিত হয়ে আবার প্রাথমিক অবস্থায় ফিরে গেছে। সাইক্লিক প্রসেস হচ্ছে যে কোনো বস্তু যদি তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে এক বা একাধিক পদ্ধতির শেষে। এখানে দেখো একটা পদ্ধতিতে গ্যাসটা এসছে এ সি বি পথে, এ থেকে বিতে এসছে প্রসারিত হয়ে, আবার দ্বিতীয় ক্ষেত্রে সংকুচিত হয়ে আবার এতে ফিরে গেছে, অর্থাৎ তার ইনিশিয়াল স্টেটে ফিরে গেছে, তাহলে তাকেই বলছে সাইক্লিক প্রসেস। কেমন? সাইক্লিক প্রসেস। তাহলে এক্ষেত্রে এই পয়েন্ট আমরা নোট করি, ধরো এটা এ প্রাইম, দিস ইজ বি প্রাইম। তাহলে এক্ষেত্রে আমরা কৃতকার্য হিসাব করবো এবং দেখাবো এক্ষেত্রে কৃতকার্য হবে, ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস হবে এই যে সম্পূর্ণ চক্র তার ক্ষেত্র, এই চক্রটির ক্ষেত্রফল, এটা আমরা উই হ্যাভ টু প্রুভ। তো ধরা যাক কোনো গ্যাসের প্রাথমিক পিভি অবস্থা মানে হলো এ, কোন গ্যাসের ইনিশিয়াল পিভি স্টেট হচ্ছে এ, মানে এ বিন্দুতে আছে গ্যাসটি, এই অবস্থায় তার ইনিশিয়াল প্রাথমিক মানে ইনিশিয়াল পিভি স্টেট হচ্ছে এ, এবং গ্যাসটি প্রসারিত হয়ে বি অবস্থায় আসে। গ্যাসটি প্রসারিত হয়ে এ থেকে বিতে আসে, এখানে প্রসারিত হয়েছে মানে আয়তন বাড়ছে। ওকে, আয়তন বাড়ছে, এ থেকে বিতে আসতে গেলে আয়তন বাড়ছে, চাপ কমছে। ওকে, তাহলে এখন therefore ACB প্রক্রিয়ায় কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে সাপোজ WAB। এই কৃতকার্য কত হবে না, এই যে পিভি কার্ভ মানে ACB, এই যে পিভি গ্রাফটা পেয়েছি আমরা, এই পিভি গ্রাফ এবং ভলিউম অক্ষের যে অন্তর্গত এরিয়া তার ক্ষেত্রফল, তাহলে ACB বি ড্যাশ এ ড্যাশ এই এরিয়া। আমরা বলেছিলাম যখন পিভি সূচক সূত্র পড়েছিলাম আমাদের ফার্স্ট ক্লাসে, যে ইন্ডিকেটর ডায়াগ্রাম, সেখানে বলেছিলাম যে পিভি সূচক চিত্রের ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে এই পিভি রেখ এবং ভলিউম অক্ষের অন্তর্গত যে এরিয়া তার অন্তর্গত যে অংশ তার ক্ষেত্র। তাহলে এখানে এরিয়া ACB বি ড্যাশ এ ড্যাশ, তাহলে এক্ষেত্রে কৃতকার্য হচ্ছে এই এরিয়াটা, এরিয়া
এসিবি বি ড্যাশ ডি ড্যাশ, তাহলে এই এরিয়াটা হচ্ছে কৃতকার্য এসিবি প্রক্রিয়া। এবার গ্যাসটি সংকুচিত হয়ে কি হচ্ছে না বি থেকে এতে আসে, মানে অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফিরে আসে। দিস ইজ সাইক্লিক প্রসেস। গ্যাসটি সংকুচিত হয়ে বি থেকে এতে আসে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সংকুচিত হয়ে বি থেকে এতে আসে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, therefore বিডিএ, তাহলে বিডিএ প্রক্রিয়ায় এখানে কিন্তু গ্যাসের উপর কাজ হয়েছে, মানে ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল এজেন্ট, গ্যাসের উপর কৃতকার্য। এটা হচ্ছে ডব্লিউ, যখন বি থেকে এতে আসে তখন দেখো বিডিএ এই কার্ভ, বিডিএ এই কার্ভ এবং এই যে ভলিউম অ্যাক্সিস এর অন্তর্গত অংশ তার ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া বিডিএ এ ড্যাশ বি ড্যাশ, বিডিএ এ ড্যাশ বি ড্যাশ এই অংশের ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো সিন্স এরিয়া বিডিএ এ ড্যাশ বি ড্যাশ greater than area ACB B dash A dash, তাহলে পুরো এরিয়াটা এই ACB B dash A dash এর বেশি, তাহলে যেহেতু এই এরিয়াটা বেশি therefore WBA greater than WA, therefore net work done in the cyclic process, therefore আবর্ত পদ্ধতিতে মোট কার্য, therefore আবর্ত পদ্ধতিতে মোট কার্য মানে নেট ওয়ার্ক ডান W ইকুয়াল টু কত হচ্ছে না WBA মাইনাস WAB, দ্যাট মিন্স এরিয়া BA মানে এই এরিয়াটা, এরিয়া BDA A ড্যাশ B ড্যাশ মাইনাস এরিয়া এখানে এসি বি বি ড্যাশ এ ড্যাশ, তাহলে এই পুরো এরিয়া থেকে এই এরিয়াটা বাদ যায়, অর্থাৎ এখন এই এরিয়াটা যেটা চক্রটার ক্ষেত্রফল। ওকে, তাহলে এরিয়া বিডিএ এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এরিয়া এসি বি বি ড্যাশ এ ড্যাশ, দ্যাট মিন্স এরিয়া এসি therefore আবর্ত পদ্ধতিতে কৃতকার্য হচ্ছে, এখানে কৃতকার্য কত হচ্ছে, therefore W ইকুয়াল টু হয়ে যাচ্ছে এরিয়া, W ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত এরিয়া ACBDA, দ্যাট মিন্স মানে চক্রটির ক্ষেত্রফল। তাহলে আমরা দেখালাম যে আবর্ত পদ্ধতি কৃতকার্য হচ্ছে একটা ওই যে পিভি কার্ভ, মানে কমপ্লিট পিভি কার্ভ, মানে এনক্লোজড এরিয়া অফ দি সাইকেল, অর্থাৎ এই চক্রটির ক্ষেত্রফল। ওকে, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এখানে ওই পুরো চক্রটির ক্ষেত্রফল। তো এখানে দেখা গেল কৃতকার্য হচ্ছে, আমরা প্রমাণ করলাম যে আবর্ত পদ্ধতি কৃতকার্য হবে ওই সম্পূর্ণ চক্রের ক্ষেত্রফল। ওকে, সম্পূর্ণ চক্রের ক্ষেত্রফল, এখানে সম্পূর্ণ চক্র হচ্ছে এখানে ACBDA। ওকে, আবর্ত পদ্ধতিতে কি হয় না এখানে অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ডস করে কেবলমাত্র গ্যাসের প্রাথমিক অবস্থার উপর। অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে গ্যাসের প্রাথমিক অবস্থার উপর, যেহেতু এখানে গ্যাসের অবস্থার উপর, যেহেতু এখানে প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই হয়ে গেছে, তাই
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হচ্ছে। ওকে, তাহলে আবর্ত পদ্ধতিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ 0। ডেল হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, কারণ অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে গ্যাসের অবস্থার উপর। যেহেতু এখানে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা একই হয়ে আছে, তাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। দেয়ারফর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্যাট মিন্স যেটা আমরা বলছিলাম ক্লসিয়াস স্টেটমেন্ট, কি হয় না ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউ 0, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তাহলে আবর্ত পদ্ধতিতে প্রযুক্ত তাপ কি করে, পুরোটাই কার্যে রূপান্তরিত হয়। আবর্ত পদ্ধতিতে প্রযুক্ত তাপ পুরোটাই কার্যে রূপান্তরিত হয়, যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। ওকে, তো আমি তোমাদের সাইক্লিক প্রসেস বললাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যাবর্তন প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তন প্রক্রিয়া, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। প্রত্যাবর্তন প্রক্রিয়া, হচ্ছে রিভার্সিবল প্রসেস। প্রত্যাবর্তন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখগামী এবং প্রত্যাবর্তনমুখী প্রতিটি স্তরে তাপ ও কার্যের ফলাফল বিপরীত হয়, তাকেই বলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। মানে একটা উদাহরণ দিই, বরফের গল্প। বরফ গলে জল হলো, তাহলে বরফকে তাপ দিলে জল, যে পরিমাণ তাপ দেওয়া হবে আবার ওই জলকে বরফ করতে গেলে সেই একই পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে। অর্থাৎ তাপ এবং কার্যের ফলাফল সমান এবং বিপরীত হয়, তাকেই বলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। তো ডেফিনেশন বলছি, আমি লিখছি, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখগামী ও প্রত্যাবর্তনমুখী, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখগামী ও প্রত্যাবর্তনমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল বিপরীতমুখী হয়, তাকেই বলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখগামী ও প্রত্যাবর্তনমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, সমান ও বিপরীত হয়, তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকেই বলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। ডেফিনেশন, রিভার্সিবল প্রসেস, এটা তোমরা কেমিস্ট্রিতে পেয়ে যাবে, রিভার্সিবল প্রসেস। তো এক্সাম্পল অফ রিভার্সিবল প্রসেস, এক্সাম্পল যেমন ধরো মেল্টিং অফ আইস, বরফের গলন হচ্ছে রিভার্সিবল প্রসেস। বরফ গলে জল হলো, এখানে যে পরিমাণ তাপ দেওয়া হবে জল থেকে বরফ করতে গেলে একই পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে, তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীত হচ্ছে, তাকে বলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। বরফের গলন, কি ধরো স্প্রিং এর খুব ধীরে ধীরে সংকোচন প্রসারণ, স্প্রিংকে খুব ধীরে ধীরে সংকোচন প্রসারণ করলে এটা প্রত্যাবর্তন প্রক্রিয়া। ওকে, ধীরে ধীরে সংকোচন করলে যে পরিমাণ সংকোচন প্রসারণ, এটা হচ্ছে একটা প্রত্যাবর্তন প্রক্রিয়া। আবার ধীরে সংকোচন করলে আবার ছেড়ে দিলে সে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসবে
এবং এক্ষেত্রে তাপ এবং কার্যের পরিমাণ সমান ও বিপরীত হয়। তো স্প্রিং খুব ধীরে ধীরে সংকোচন প্রসারণ, এটা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া, রিভার্সিবল প্রসেস। কি ধরো গ্যাসের উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা স্থির স্থির উষ্ণতায় আর কি, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের খুব ধীরে ধীরে সংকোচন প্রসারণ, এগুলো সব এক্সাম্পল অফ রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল হচ্ছে এটা, যে স্থির উষ্ণতায় গ্যাসের খুব ধীরে ধীরে সংকোচন প্রসারণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে প্রত্যাবর্তন প্রক্রিয়ার উদাহরণ। আর অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ইরিভার্সিবল প্রসেস। এটা ডেফিনেশনটা আগের অপোজিট, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকেই বলছে অপ্রত্যাবর্তক, ইরিভার্সিবল অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এক্সাম্পল যেমন ধরো লোহায় মোর্চা পড়া, আয়রনে যে রাস্ট পড়ে যায়, লোহায় মোর্চা পড়া, সেই লোহা থেকে প্রকৃত লোহাকে ফিরে পাওয়া যায় না। অর্থাৎ সকল প্রকার যে কোনো রাসায়নিক বিক্রিয়া, সকল প্রকার রাসায়নিক পরিবর্তন হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। সকল প্রকার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। লোহায় মোর্চা পড়া যে কোনো রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। লোহায় মোর্চা পড়া সকল প্রকার রাসায়নিক প্রক্রিয়া এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এছাড়া আমরা বলতে পারি যে দ্রুতগতির যে বিক্রিয়া, যেমন ধরো গ্যাসের খুব দ্রুতগতির সংকোচন প্রসারণ, দ্রুত গতিতে গ্যাসের সংকোচন প্রসারণ, স্প্রিং এর খুব দ্রুত গতিতে সংকোচন প্রসারণ, এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। ওকে, বা যেমন ধরো আমরা বলতে পারি যে বিস্ফোরণ, যেগুলো দ্রুতগতির প্রক্রিয়া। বিস্ফোরণ কি? হঠাৎ সাডেন কম্প্রেশন অফ এক্সপ্যানশন অফ গ্যাসেস, কোনো গ্যাসের সাডেন হঠাৎ সংকোচন প্রসারণ, এগুলো হচ্ছে সব অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। বা বিস্ফোরণ, এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ইত্যাদি। আর যদি আমরা বলি যে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, ধরো আরো বলতে পারি গ্যাসের ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন অফ গ্যাস, গ্যাসের ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন অফ গ্যাসেস, এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। কি ধরো বলতে পারি যে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া, ইলেকট্রোলাইসিস। জলের তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ইত্যাদি, এগুলো হচ্ছে সব। তাহলে প্রত্যাবর্তক প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তক প্রক্রিয়া এক্সাম্পল দিলাম, তোমরা দেখবে কেমিস্ট্রিতেও আছে।
এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেটা প্রথমে বললাম যে ক্লসিয়াস স্টেটমেন্ট বললাম তাপগতিবিদ্যার সেকেন্ড ল, আর কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বললাম। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা বলেছি যে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন আমরা দেখবো হোয়াট ইজ হিট ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি? তাপ ইঞ্জিন করতে গেলে আমাকে প্রথমে হিট রিজার্ভার, তাপ আধারটা কি বলতে হবে। ওকে, হিট রিজার্ভার, তাপ আধার। হিট রিজার্ভার, তাপ আধার। তো আমি তাপ আধার সংক্ষেপে একটু বলে দিই। তাপ গতিবিদ্যায় তাপ আধার হলো এমন একটি সংস্থা, তাপ গতিবিদ্যায় তাপ আধার হলো এমন একটি সংস্থা যার তাপ ধারকত্ব এতই বেশি যে যদি এটি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হয় তাহলে তাহলে এর তাপমাত্রা স্থির থাকে। কি বললাম? তাপগতিবিদ্যায় তাপ আধার হিট রিজার্ভার, তাপ আধার হচ্ছে হিট রিজার্ভার। তাপগতিবিদ্যায় তাপ আধার হলো এমন একটি সংস্থা যার তাপ ধারকত্ব এতই বেশি যে এটি অন্য কোনো সংস্থার সঙ্গে তাপীয় সংস্পর্শে থাকলে এর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। ওকে, তাপগতিবিদ্যায় তাপ আধার হলো এমন একটি সংস্থা যেটি অন্য কোনো সংস্থার সঙ্গে তাপীয় সংস্পর্শে থাকলে এর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, কারণ এর তাপ ধারকত্ব অনেক বেশি। আর তাপ আধার, এখান থেকে দুটো ডেফিনেশন, একটা তাপ উৎস, সোর্স, হিট সোর্স। তাপ উৎস, হিট সোর্স। তাপ উৎস কি না, যে তাপ আধার থেকে তাপ সংগ্রহ করা হয়। যে তাপ আধার থেকে কোনো বস্তু, যে তাপ আধার থেকে কোনো বস্তু তাপ গ্রহণ করে। ওকে, যে তাপ আধার থেকে কোনো বস্তু তাপ গ্রহণ করে তাকে তাপ উৎস। হিট সোর্স, যে তাপ আধার থেকে কোনো বস্তু তাপ গ্রহণ করে তাকে তাপ উৎস বলে। আর তাপ গ্রাহক, হিট সিঙ্ক, এটা সোর্স, এটা সিঙ্ক। হিট সিঙ্ক, যে তাপ আধারে, যে তাপ আধারে কোনো বস্তু তাপ বর্জন করে তাকে তাপ গ্রাহক বলে। কেমন? যে তাপ আধারে কোনো বস্তু তাপ বর্জন করে তাকে তাপ গ্রাহক বলে, আর যে তাপ আধার থেকে কোনো বস্তু তাপ গ্রহণ করে তাকে তাপ উৎস। এখন আমি তোমাদের হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন, সেটা একটু ডিসকাস করব। তাপ ইঞ্জিন কি এবং তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। ওকে, তাহলে হিট ইঞ্জিন আমরা ডিসকাস করছি। হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন সম্বন্ধে আমি তোমাদের একটা ব্লক ডায়াগ্রাম আঁকছি। মনে করো এটা সোর্স, হিট সোর্স। এটা মনে করো এটা হচ্ছে সোর্স যার টেম্পারেচার বেশি হয় T1। এখান থেকে একটা ইঞ্জিন, ধরো এটা মনে করো এটা তাপ ইঞ্জিন। এখান থেকে তাপ নিচ্ছে কত, Q1 পরিমাণ তাপ নিচ্ছে,
দিয়ে ডব্লিউ পরিমাণ কার্য করছে হিট ইঞ্জিন, আর বাকি তাপ মানে Q2 পরিমাণ তাপ দিয়ে দিচ্ছে কাকে না তাপ গ্রাহক সিঙ্ককে দিয়ে দিচ্ছে, যার উষ্ণতা হচ্ছে তাপ উৎস থেকে কম, উৎসের তাপমাত্রা বেশি আর সিঙ্কের তাপমাত্রা কম T2। আমরা ব্লক ডায়াগ্রাম রেখেছি হিট ইঞ্জিনের ব্লক ডায়াগ্রাম। দিস ইজ হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন। তাহলে একটা হিট ইঞ্জিনের কাজ কি সেটা আমি এখানে দেখিয়েছি। হিট ইঞ্জিন একটা তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয়, W পরিমাণ কার্য সম্পাদন করে, আর Q2 পরিমাণ তাপ নিম্ন উষ্ণতা রাখা তাপ গ্রাহকে বর্জন করে। এটা হচ্ছে তাপ গ্রাহক সিঙ্ক, সেটা আমরা দেখিয়েছি। এটা হিট ইঞ্জিনের একটা কমপ্লিট সাইকেল দেখিয়েছি একটা। তো তাপ ইঞ্জিন কাকে বলে না যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে তাপকে কার্যে রূপান্তরিত করা হয় বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকেই বলছে তাপ। ডেফিনেশন অফ হিট ইঞ্জিন কি বললাম, যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যান্ত্রিক শক্তি অর্থে এখানে কাজ, তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তাকেই বলছে হিট ইঞ্জিন। এখানে কার্য কত হবে, এখানে ডব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, যে এখানে গৃহীত তাপ Q1 আর কৃতকার্য প্লাস Q2, মানে এখানে dq গৃহীত তাপ Q1 পরিমাণ তাপ নেয়, W পরিমাণ কার্য করে, আর Q2 পরিমাণ তাপ গ্রাহকে বর্জন করে। একটা হিট ইঞ্জিন একটা কমপ্লিট সাইকেলে W হচ্ছে Q1 মাইনাস Q2, এখানে কৃতকার্য W সমান হচ্ছে Q1 মাইনাস Q2। তাহলে যে যন্ত্রের সাহায্যে তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তাকেই বলছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের একটা ব্লক ডায়াগ্রাম দেখেছি। একটা হিট ইঞ্জিনের প্রধান তিনটি অংশ। একটি হিট ইঞ্জিনের তাপ ইঞ্জিনের তিনটি অংশ। নাম্বার 1 হচ্ছে তাপ উৎস, এর টেম্পারেচার বেশি হয় T1, এর কাজ কি, এটি তাপ শক্তি সরবরাহ করে। তাপ উৎসর কাজ হচ্ছে তাপ উৎস অর্থাৎ এটি তাপ শক্তি সরবরাহ করে, এর কাজ হচ্ছে তাপ শক্তিকে সাপ্লাই করা। ওকে। আর নাম্বার 2 হচ্ছে তাপ গ্রাহক টেম্পারেচার T2, এখানে উৎস থেকে গৃহীত তাপের মানে যে অংশটা কার্যে রূপান্তরিত হয় না সেটা তাপ গ্রাহকে বর্জিত হয়। তাহলে কি বললাম, উৎস থেকে গৃহীত তাপের যে অংশ কার্যে রূপান্তরিত হয় না তা কি হয় না তাপ গ্রাহকে নিম্ন উষ্ণতায় থাকা বা নিম্ন উষ্ণতায় থাকা অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা এখানে কম, মানে T2 এখানে কম, T1 টা বেশি, T2 কম, তার নিম্ন উষ্ণতায় থাকা তাপ গ্রাহকে বর্জিত হয়। কেমন? আর 3 নম্বর এখানে অংশ হচ্ছে হিট ইঞ্জিনের ওয়ার্কিং সাবস্টেন্স, কার্যকরী বস্তু। ওয়ার্কিং সাবস্টেন্স
কার্যকরী বস্তু হিসেবে এখানে আমরা যে কোনো পদার্থ নিতে পারি, কঠিন তরল গ্যাস। কার্যকরী বস্তু হিসেবে কঠিন তরল গ্যাস যে কোনো পদার্থ নেওয়া যেতে পারে। সলিড লিকুইড গ্যাস এনি মেটেরিয়াল কার্যকরী বস্তু হিসেবে আমরা নিতে পারি। কার্যকরী বস্তু কি করে? এটি উৎস থেকে কার্যকরী বস্তু কি করে? এটি উৎস থেকে গৃহীত তাপের কার্যকরী বস্তু কি করে না, এটি উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয়। এটি উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয় এবং W পরিমাণ কার্য করে এবং অবশিষ্ট উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয় এবং W পরিমাণ কার্য করে এবং Q2 পরিমাণ তাপ কি করে না, তাপ গ্রাহকে বর্জন করে। এটা একটা কমপ্লিট সাইকেলে এটা হয়। একটা পূর্ণ চক্রে কার্যকরী বস্তু উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয়, W পরিমাণ কার্য সম্পাদন করে এবং Q2 পরিমাণ তাপ গ্রাহকে বর্জন করে। অর্থাৎ একটা পূর্ণ চক্রে আমরা বলতে পারি শক্তি সংরক্ষণ সূত্র থেকে Q1 সমান W প্লাস Q2, তার কৃতকার্য হবে Q1 মাইনাস Q2। এটাই হচ্ছে হিট ইঞ্জিনের মানে যে প্রধান তিনটি অংশ তার সম্বন্ধে বললাম। তাপ ইঞ্জিন কি এবং তাপ ইঞ্জিনের কি কি অংশ, বা একটা তাপ ইঞ্জিনের যদি বলে ব্লক ডায়াগ্রাম দেখাও, তার ব্লক ডায়াগ্রাম দেখালাম একটা হিট ইঞ্জিনের। ওকে, তাহলে হিট ইঞ্জিনের এখানে আমরা কর্মদক্ষতা এফিসিয়েন্সি বলে শেষ করব। হিট ইঞ্জিনের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। ওকে, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন, কর্মদক্ষতা। সবসময় কর্মদক্ষতা হয় আউটপুট বাই ইনপুট। এখানেও আউটপুট হচ্ছে আমাদের ওয়ার্ক আউটপুট আর হিট ইনপুট, মানে ওয়ার্ক আউটপুট হিট ইনপুট, তাহলে এটা ইকুয়াল টু W বাই Q1। তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা ডেফিনেশন যদি বলি, এটা হচ্ছে কত না ওয়ার্ক আউটপুট আর হিট ইনপুট, অর্থাৎ W বাই Q1। এটা হচ্ছে ডেফিনেশন। মানে এখানে ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে ইঞ্জিন যে পরিমাণ তাপকে, মানে ইঞ্জিন দ্বারা কৃতকার্য, ইঞ্জিন দ্বারা একটা পূর্ণ চক্রে ইঞ্জিন দ্বারা কৃতকার্য এবং উৎস থেকে গৃহীত তাপ। ঠিক আছে, মানে এখানে ইঞ্জিন দ্বারা কার্য আর উৎস থেকে গৃহীত তাপ, এই অনুপাতকে বলছে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কাকে বলে না, কর্মদক্ষতা হচ্ছে ইঞ্জিন দ্বারা কার্য এবং উৎস থেকে গৃহীত তাপের অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এটা সমান হয়ে গেল W বাই Q1, কারণ Q1 পরিমাণ তাপ উৎস থেকে গ্রহণ করে
আর ডব্লিউ পরিমাণ কার্যকর। আর আমরা দেখিয়েছি এখানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত না Q1 মাইনাস Q2 বাই Q1। তাহলে ইটা ইকুয়াল টু কত হয়ে গেল 1 মাইনাস Q2 বাই Q1। এটা হচ্ছে এফিসিয়েন্সির ফর্মুলা। ইটা ইকুয়াল টু কি পেলাম, ইটা ইকুয়াল টু হয়ে গেল W বাই Q1 বা এটা হয়ে গেল 1 মাইনাস Q2 বাই Q1। এটা এফিসিয়েন্সির রাশিমালা হয়ে গেল। এটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। এবার আইডিয়াল হিট ইঞ্জিনের ক্ষেত্রে এখানে দেখো, এখানে আমরা বলতে পারি যে ইটা লেস দেন 1, কারণ দেখো যে Q1 পরিমাণ তাপ নেয়, পুরো তাপটাকে মানে উৎস থেকে গৃহীত তাপের পুরোটা কার্যে রূপান্তরিত হয় না। মানে Q1 পরিমাণ তাপ নিবে, পুরোটা কার্যে রূপান্তরিত হয় না। অর্থাৎ এখানে Q1 কিন্তু Q2 এর চেয়ে বেশি, Q1 বেশি Q2 এর চেয়ে, ফলে ইটা লেস দেন 1। ওকে, যেহেতু উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত হয় না, উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত হয় না। মানে Q1 পরিমাণ তাপ নেবে, পুরোটা কার্য হচ্ছে, মানে কার্য কত হচ্ছে না, যেহেতু উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত হয় না, অর্থাৎ এখানে Q1 গ্রেটার দেন Q2, Q1টা বেশি, Q1টা বেশি, Q1 যদি বেশি হয় তাহলে ইটা লেস দেন 1। অর্থাৎ কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না, মানে 100%। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না, যেহেতু উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত হয় না, তাই ইটা লেস দেন 1, অর্থাৎ ইটা লেস দেন 100%। তাহলে এটা হচ্ছে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। এবার আমরা বলতে পারি যে আদর্শ তাপ ইঞ্জিন, আইডিয়াল তাপ ইঞ্জিন। আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, আইডিয়াল হিট ইঞ্জিন, আদর্শ তাপ ইঞ্জিন। তো আদর্শ তাপ ইঞ্জিন মানে যে তাপ ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত করে। কোনো তাপ ইঞ্জিন যদি উৎস থেকে গৃহীত তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে, তাহলে তাকে বলে আদর্শ তাপ ইঞ্জিন। ওকে, যদি কোনো তাপ ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত করতে পারে, তাহলে তাকে আমরা বলতে পারি আদর্শ তাপ ইঞ্জিন। যদি কোনো ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত করতে পারে, তাহলে তাকে বলে আদর্শ তাপ ইঞ্জিন। তাহলে আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এখানে মানে Q1 তাপ নিবে, পুরোটা কার্য করছে, তাহলে Q2 0। তা আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এটা বলতে পারি, তাহলে আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে Q2 0। তাহলে W ইকুয়াল টু কত হচ্ছে, W ইকুয়াল টু হচ্ছে Q1, কারণ W ইকুয়াল টু আমাদের ছিল কি না Q1 মাইনাস Q2। তাহলে এখানে পরিবেশে বর্জ্য তাপ Q2, এক্ষেত্রে পরিপার্শ্বে বর্জ্য তাপ মানে সারাউন্ডিংস, অর্থাৎ পরিপার্শ্বে বর্জ্য তাপ হচ্ছে 0।
ডব্লিউ ইকুয়াল টু Q1। তাহলে কর্মদক্ষতা হবে আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, দেয়ারফর আদর্শ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা হবে এটা ইকুয়াল টু ডব্লিউ বাই Q1 1, মানে 100%। বাস্তবে এটি সম্ভব না, বাস্তবে এটি অসম্ভব। কোনো ইঞ্জিনের পক্ষে এটা অসম্ভব যে উৎস থেকে গৃহীত তাপের পুরোপুরি যে উৎস থেকে গৃহীত তাপকে পুরোটাই কার্যে রূপান্তরিত করতে পারবে, এটা বাস্তবে সম্ভব নয়। কারণ এখানে পরিবেশে বর্জ্য তাপ এক্ষেত্রে 0 হবে। অর্থাৎ এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব নয় যে Q1 পরিমাণ তাপ নেবে উৎস থেকে পুরোটাই কার্য করবে, অর্থাৎ W সমান Q1, এটা বাস্তবে অসম্ভব। W সমান Q1 বাস্তবে অসম্ভব, অর্থাৎ কর্মদক্ষতা 100% হতে পারে, অর্থাৎ এটা 100% হতে পারে, মানে কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না। ওকে, তাহলে এটাই ছিল আদর্শ তাপ ইঞ্জিন এবং আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। ঠিক আছে, আজকে আমি যে ক্লাসটা করলাম সেটা আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা আদর্শ তাপ ইঞ্জিন। সেই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা রাশিমালা প্রমাণ করব, কার্নো চক্র বলবো, আর রেফ্রিজারেটর হিমায়কের দক্ষতা গুণাঙ্ক বলবো। আর একটা ক্লাসে আমি এই চ্যাপ্টার শেষ হবে, এটা পঞ্চম ক্লাস ছিল, 6 নম্বর ক্লাস দিলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তারপর আমরা নিউমেরিক্যালস প্রবলেম সেট 1 সেট 2 করাবো। তো আজকে এটা পড়লাম, তোমরা যখন পড়বে এটা বইটা কাছে রাখবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত, তোমার সে ভালো থাকবে।